আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ৫৪। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। হামজার শরীরের চামড়ার নিচে রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। নিচের পাটির একটা দাঁত নড়ে গেছে। মাড়ি থেকে রক্ত বের হবার ফলে গাল নোনতা লাগছিল। সকাল ৮টায় বৈঠক বসলো। হামজাকে বড় হুজুর জিজ্ঞেস করলেন, যদি তুমি বলতে না পারো কেন এসেছো অত রাতে মাদ্রাসার ভেতরে, কঠোর শাস্তি পাবে। হামজা ভীতুস্বরে বলল, আমি বলবো, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। মানে? বিশ্বাস কেন করব না? আমি সত্যি বললে বিশ্বাস হবে না আপনাদের। কেন? হামজা চুপ করে রইল। এতে উপস্থিত জনতার ভেতরের কৌতূহলের মাত্রা ছাড়ল। উত্তেজিত হয়ে উঠল তারা। জয় ভ্রুকুচকে হামজাকে দেখার চেষ্টা করে পারল না। বলো দেখি, বলো, কেন ঢুকেছ অত রাতে ওভাবে? হামজা আড়ষ্ট ভঙ্গিতে সেলিমের দিকে ইশারা করে বলল, উনি আমারে আসতে বলছিলেন। সেলিম আকাশ থেকে পড়ল, তেড়ে এসে গলা চেপে ধরল হামজার। হামজা মিছিমিছি কেসে উঠল করুণভাবে। সবাই জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে অবিশ্বাসী স্বরে বলল, এই ছেলে বুঝে বলতেছো তো কি বলতেছো? জানো ও কে? অবুঝের মতো বলল হামজা। কে? ও মেজর সৈয়দ সাহেবের শালা, ধার্মিক মানুষ। তুমি তারে আজে বাজে কথা বললে আবার মার খাবা। বুঝে শুনে কথা কও, যা কইবা। হামজা ভীতু নজরে দুবার মাথা তুলে সেলিমকে দেখল। ভাবটা এমন যেন সে সেলিমকে ভীষণ ভয় পাচ্ছে। কথা বলতে পারছে না ভয়ে। সেলিম ছটফট করছিল। বড় হুজুর অভয় দিলেন, যাই হোক, বলো কেন আসতে কইছিল তোমারে? জয়ের সাথে দেখা করবার জন্য? হ্যাঁ। না। কি বলতেছো? মানে হ্যাঁ, এটাও একটা কারণ, কিন্তু আরেকটা কারণ আছে। সেটা কি? এবার আরো ভয় ফুটে উঠল হামজার মুখে। সে ভীতু নজর তুলে সেলিমকে দেখছিল বারবার, আর আতঙ্কিত হয়ে চোখ নত করছিল। সেলিম রাগে দিশাহারা হয়ে তেড়ে এলো আবারও। খচ্চরের বাচ্চা, ইবলিশ, কি বলতে চাইতেছিস? মিথ্যা কথা কইলে জবান টাইনা ছিঁড়া আনমো, হারামির বাচ্চা। আল্লাহর গজব পড়ব তোর ওপর। সবাই ছেলিমের আচরণে ভ্রুকটি করল। তার আচরণ আর হামজার কথা ও অঙ্গভঙ্গি অনুযায়ী আসলেই তাকে সন্দেহজনক লাগছিল। হামজা ভয়ে আরো ছিটিয়ে গেল। সবাই এবার তেরছা নজরে একবার সেলিম ফকিরকে দেখে হামজাকে পুরোদমে অভয় দিল। বড় হুজুর বললেন, তুমি বলো ছেলে। সেলিম, খবরদার আর কোনো লাফালাফি করবা না, ওরে কথা কইতে দাও। এ কি অসভ্য আচরণ? ওরে কথা বলতে দিচ্ছ না কেন? সেলিম দিশাহারা হয়ে উঠল। বিশ্বাস করেন হুজুর, এই ইবলিসের বাচ্চা মিথ্যা কথা বলতেছি। আমি ওরে আজকের আগে খোদার কসম দেখিই নাই। সেলিম, ও এখনো কিছু বলেনি, তুমি নিজেই বেশি বেশি করছো। তাইলে কি ধরেই নিব ও সত্যি কথা বলতেছে? সত্য মিথ্যা যাচাই আপনা আপনি হবে, তার আগে তুমি শান্ত থাকো দেখি। সেলিম থমকে গেল। বড় হুজুর হামজাকে বললেন, তুমি বলো। হামজা আবারও ভয়ে ভয়ে তাকালো সেলিমের দিকে। বড় হুজুর এবার একটা ধমক দিলেন, বললাম না ও কিছু করবে না তোমার? ভয় নেই কোনো, যা সত্যি নির্ভয়ে বলো, আমি আছি না? হামজা ততক্ষণে সফল পুরো উপস্থিত জনতাকে কাবু করে ফেলতি। এবার সে বলল, মাদ্রাসায় আগুন দেবার জন্য বলছিল আমায়। বলছিল রাতে যেন আসি আমি। এবার আর সেলিমকে ঠেকানো গেল না। উড়ে এসে এক ঘুষি মারল হামজার চোয়ালি। ব্যথা ঠিকই পেল হামজা, মাড়ি থেতলে গেল, কিন্তু তার কিশোর শরীরটা পড়ে যাবার কথা না। কিন্তু হামজা খুবই অসহায় ভঙ্গিতে ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। উপস্থিত জনতা এবার পুরোদমে সেলিমের হাতছাড়া হলো। ক্ষুব্ধ চোখে বড় হুজুর সাহেব একবার সেলিমকে দেখে হামজাকে নিজে হাতে তুলে বসিয়ে দ্বিগুণ উৎসাহ ও উত্তেজনার সাথে তাড়া দিলেন, বলো তো আব্বা, কি বলতেছিলে? সেলিম মাদ্রাসায় আগুন দিতে চাই, কিন্তু কেন? মিথ্যা বলা মহাপাপ, গুনহা। তুমি মিথ্যা কথা বলছো না তো? তোমারে কেমনে চেমনে সেলিম? মানে বোঝাই বলো তো? আমি সত্যি বললে আপনারা আমায় মারবেন না তো আবার? এমন করুণ করে বলল হামজা। সবাই অনুশোচনায় ফেটে পড়ল। একটা 15 বছরের কিশোরকে তারা কি নিষ্ঠুরভাবে মেরেছে সব না শুনি। বড় হুজুর বললেন, আমি তখন ছিলাম না, এখন আছি, তোমার কোনো ভয় নেই। যা সত্যি সব বলবে। সত্যি বললে মারবে মানে? সেটা যত তিতাই হোক, আর মারব না। আমি থাকলে তখনও এই জাহেলগুলো তোমার গায়ে হাত তোলার সুযোগ পাইতো না। এদের মধ্যে ধর্মীয় কোনো চেতনাই নাই, সবগুলো জানোয়ার হয়ে গেছে। বলো তুমি। হামজা সুন্দর করে একটা গল্প বলল। প্রথম কথাটা একটু ইতস্তত করে বলল, আমি বড় ভাইদের কাছে থাকি। সবাই বুঝলো বড় ভাই কারা। হামজা সেলিমকে নির্দেশ করে বলল, তো উনি সেইখানে যাতায়াত করে।
সবার চোখ বিস্ফোরিত হয়ে সেলিমের বিশ্বাসঘাতকতায়। সেলিম এবার আর এসে হামজাকে আঘাত করার সুযোগ পায় না। দুজন যুবক চেপে ধরল সেলিমকে। হামজা বলল, ওইখান থেকে আমি তার কাছে জানতে পারি জয় মানে আমার ফুফাতো ভাই এখানে থাকি। আমি খালি ওনার কাছে জয়ের সাথে দেখা করানোর কথা বলছিলাম। এরপরে উনি শর্ত দিয়েছে আমি যাতে ওনারে হেল্প করি। সবাই বুঝেও আবার জিজ্ঞেস করলো, কিসের হেল্প? হামজা খুব লজ্জিত ভঙ্গিতে ইতস্তত করে বলল, মাদ্রাসায় আগুন দিতে। চারপাশ নীরব হয়ে উঠল। সেলিম চেঁচিয়ে যাচ্ছে। হামজার চোখে মুখে তীব্র ভয় ও লজ্জা। সেলিমের চেঁচানো কাউকে স্পর্শ করছে না। তাদের চোখের সামনে ভাসছে একটু আগে হামজার সাথে করা সেলিমের আচরণ। অবিশ্বাসের জায়গা রাখেনি হামজা। সবাই যেন বুঝেও অবুঝ হলো। বিশ্বাস করলো, কিন্তু কেন মাদ্রাসায় আগুন দিতে চায়? আমিও জিজ্ঞাসিলাম, কিন্তু বলে নাই আমারে, শুধু বলছে দরকার। সেলিম পাগল ষাঁড়ের মতো গর্জন করছিল, কিন্তু ততক্ষণে সবার সব হিসেব মিলে গেছে। সেলিমের সাথে মাদ্রাসার সবার এক প্রকার দ্বন্দ্ব অবশ্যই আছে। সে মাজার পূজারি, বাবার মুরিদ। তার সাথে প্রতিটা হুজুর ও সংগঠনের ছেলেদের তর্কাতর্কি ও বিরোধের সম্পর্ক। সেলিম তাতে খুব উৎসাহী। যে পড়ে মাদ্রাসার প্রাঙ্গণে গিয়ে তসবিহ জপতে জপতে বাবার গুণগান এবং তর্কে জড়ানো তার স্বভাব। সবাই শুধু তাকে অনিচ্ছাকৃত সহ্য করে মেজর সৈয়দের শালা বলি। তার গলার তাবিজ, হাতের বালা, আংটি কারো চোখে ভালো দেখায় না। সবাই এড়িয়ে চলতে চায়, কিন্তু সেলিমের সেসব গায়ে লাগে না। সে 3 বেলা ঘুরঘুর করে মাদ্রাসা প্রাঙ্গণে। এবং হামজার বলা বড় ভাইদের সাথে লেওয়াজের ব্যাপারটা বিশ্বাসযোগ্য হলো, কারণ সেলিমের কাছে মাদ্রাসার কার্যক্রম বিরোধী কর্মকাণ্ড এটা সবাই জানে। আজ আরও জানলো হামজার বদৌলতে সে জামাত বিরোধীদের দোসর। হামজার কাছে ক্ষমা চাইলেন বড় হুজুর। সেলিমকে সংগঠনের ছেলের ধরে কি করতো জানা নেই, কিন্তু বড় হুজুর ঘৃণা ভরে অন্যদিকে মুখ ফিরিয়ে আঙুলের ইশারা করে টেনে দিলেন সেলিমকে। এক বিন্দু সাফাই গাইবার সুযোগ সেলিম পেল না। সে সাফাই গাইবার জন্য ওখানে থাকলে বড় হুজুরকে টপকেই যুবকেরা সেলিমের হাল বেহাল করে ছাড়ত। তার প্রায় সপ্তাহখানেক পর দেশপ্রেমিক গোষ্ঠীর সাহায্য নিয়ে মাঝরাতে মাদ্রাসার একাংশ আগুন দিল হামজা। তার এখানে সক্রিয় ভূমিকা ছিল না। সে জয়কে উদ্ধার করতে এসেছে। কিছু ছাত্র আহতের ঘটনাও এড়ালো না। যুদ্ধাপরাধীদের শাস্তি এভাবেই হওয়া উচিত বটে, হয়ও এভাবেই। সবাই যখন ছত্রভঙ্গ আকস্মিক হামলায়, তার মাঝে হামজা জয়কে নিয়ে জঙ্গল দিয়ে সীমানা পার। কিন্তু রাতের বেশিক্ষণ নেই। পায়ে হেঁটে হাকিমপুর পার হওয়া অসম্ভব অন্ধকার থাকতে থাকতে। হামজা নিজের ওপর অগ্নিকাণ্ডের দায় নেবে না, তা বড় ভাইদের বাহাদুরির খাতায় উঠে থাক। জয় সেদিন নির্দ্বিধায় প্রতিশ্রুতি করেছিল হামজার খাতিরে জীবনটা উৎসর্গ করতে। 3 বছরের অমানসিক কারাবন্দী অবস্থা, এতিম অসহায়ত্ব এবং আপনজনহীনতা থেকে মুক্তির অগ্রদূত হামজা জয়ের ছোট্ট কোটর বুকটার গোটাটা দখলে নিল। 2 দিন পলায়নরত অবস্থায় আড়ালে চলে চলে দুজন শেষমেশ ঘোড়াহাট আমির বাড়িতে পৌঁছালো। আমির বাড়ি ততদিনে মালিকানাহীন বেওয়ারিশ সম্পত্তি। অঞ্চলের সবাই জানে গোটা আমির পরিবার মিটে গেছে। জয়নাল আমির ফেরোয়ার আসামি। তার আর ভিটেতে ফেরার প্রশ্ন ওঠে না। জয়কে ঠেলেও আমির নিবাসের ভেতরে ঢোকাতে পেরেছিল না হামজা। হামজা বুঝেছিল জয়ের মস্তিষ্কটা মারাত্মকভাবে আহত 3 বছর আগের এই বাড়ির সেই অবরুদ্ধ নিশীথের প্রভাবে। ঘোড়াহাট থেকে বাঁশের হাট নেহাত কম পথ নয়। তাদের কাছে পয়সা নেই, হেঁটেই চলতে হবে। পথে খিদের জ্বালায় জয়ের হাটও ভেঙে আসতে চায়। হামজা এক কাজ করল। গায়ের মলিন ফতুয়াটা খুলে খালি গা হয়ে ফতুয়াটা মুখে বেঁধে লোকালয়ে গেল। বাজারের শেষে এক জীর্ণ হোটেলের 2টো পরোটা খাবলে ধরে নিয়ে ঝেড়ে দৌড়। বুড়ো হোটেলের মালিক 2টো পরোটার জন্য রোদের ভেতর খুব বেশি দূর ছুটল না 2 কিশোরের পেছনে। কয়েকটা গালি দিয়ে ফিরে চলে গেল, কিন্তু হুড়মুড়িয়ে দৌড়ে আসার সময় হাতের একটা পরোটা পড়ে গেল, কিন্তু তা তুলতে দাঁড়ানোর সময় নেই। বাকিটা জয়কে দিয়ে হামজা বলল, খা তুমিও। জয় অর্ধেক ছিঁড়ে দেয়। একটা ধমক মারল হামজা, ভালো মানুষ শাস্তে আসবি না জয়, খা খা চুপচাপ। একটা পরোটাতে 2 দিনের খিদে মেটে না, আর তো অর্ধেক, পেট জ্বলবে, খা তুই। জয় ঘাড় ঘুরিয়ে গভীর চোখে তাকায়, তুমিও তো না খাওয়া হামজা ভাই। হামজা বলল, আমি রোজা রাখছি। জয়ের মনে পড়ল মোস্তাকিন কয়দিন যাবৎ সারাদিন কিচ্ছু খাচ্ছিল না, সন্ধ্যার পর খেত। জয় একা সকাল দুপুরে খাবার খেতে চাইতো বলে সবাই তাকে নিয়ে হাসাহাসিও করেছে।
তবু সে খেয়েছে। ক্ষুধা পেলে খেতে হবে, জোর করে হলেও। চুপ থাকলে কেউ খেতে দেয় না, ছিনিয়ে নিলে সব পাওয়া যায়। আজও হামজা তা প্রমাণ করেছে। হাতের পরোটা সেই কথাই বলছে। কিন্তু জয় সেদিন না বুঝলেও পরে আরেকটা কথা বুঝেছিল। দুদিন এভাবে না খেয়ে রোজা হয় না, সেরই ইফতারি কিছুই নেই। তবু হামজা যে কেন সেদিন রোজা রেখেছিল, এই জটিল রহস্যজনক হামজার এসব রহস্যজনক ঋণ জয় চুকাবে কি দিয়ে? আছে একটা উপায়, নিজেকে দিয়ে। হামজা যা বলে যা করে সবটা বিনা দ্বিধায় মেনে নিয়ে হামজা জয়কে স্কুলে ভর্তি করালো। জয় ক্লাস 3-তে পড়ার সময় তার জীবন ঘড়ি আবর্তনের দিক বদলেছে। হামজা জয়কে 6-এ ভর্তি করলো। জয়ের নাদুস নুদুস অভিজাত চেহারাখানা আজ শীর্ণ, রোদে পোড়া, মার খেয়ে জখম হওয়া, অযত্নে ছাই। শাল কাঠের ডাইনিং টেবিলে বসে নবাবী খানাপিনা সারা জয় আজ দিব্যি শুকনো মরিচখানা ও লবণ দিয়ে স্টিলের থালায় গপাগপ এক থালা ভাত খেয়ে উঠতে পারে। হামজার সাধ্য অল্প, চাঁদাবাজিতে ভাইয়ের সঙ্গ দিলে কিছু জোটে, কিন্তু রোজ যাওয়ার সৌভাগ্য মেলে না। তার মতো পুচকিকে বড় ভাইদের দরকার পড়ে না। হুমায়ুন জয়কে নিয়ে বড় তেতো বিরক্ত। সাহানা পারলে জয়কে মেরে ফেলে কোনো এক রাতে, কিন্তু হামজা মাকে খুব কার্যকর একটা আগ্রহ দিল। জয় আমির বাড়ির সম্পত্তির একমাত্র হকদার। রক্ত মুছে যায় না, আজ না হোক আগামীতে ওই সম্পত্তি জয়ের। সোজাভাবে না হোক, হামজা যে বাঁকা পথে পা রেখেছে সেই পথে জমির দখলদারি পরিচিত ঘটনা। সম্পত্তি জয়ের আর জয় ওদের, ইজ ইকুয়াল সম্পত্তি তাদের। সাহানার চোখ খুলে গেল। জয় খুব বেশি না হলেও তুলনামূলক কদর পেতে থাকলো। কিন্তু অর্থাভাবে সোনার ডিম দেয়া হাঁসের যত্ন ঠিক মতো করার উপায় নেই, নিজেদের পেট চলে না। জয় একবার জিজ্ঞেস করলো, তুমি ওই রিস্ক নিয়ে আমারে বাঁচাইছিলা কেন? তোর মায়ের বহুত অবদান আছে আমার ওপর, শুধু এজন্যই? আর কি শুনতে চাস? জয় কথা বলল না। হামজা হাসলো। কি শুনতে চাস? যে আমি তোকে খুব ভালোবাসি, এই জন্যই ওই নরক থেকে উদ্ধার করেছি তোরে? জয় কথা বলল না। শোন জয়, তোর কেউ নেই, আমিও না। কি বললাম বলতো? আমার কেউ নাই, তোর কোথাও কেউ নেই। হ, তুমিও নেই। হ্যাঁ, নিজেকে ভুললেও এটা ভুলবি না, তোর কেউ নেই, তুই একা। কিন্তু তোকে বাঁচতে হবে। কিভাবে তা তুই ঠিক করবি, কি করে কি করবি তা তুই ঠিক করবি চলার পথে। শুধু জানিস তোকে বাঁচতেই হবে, এবং ভালোভাবে রাজার হালে বাঁচতে হবে। বাঁচার জন্য যা দরকার তা হাসিল করতে যা লাগে তা ভিতরে সঞ্চয় করতে হবে। সেটা কি? হামজা জয়ের কানের কাছে মুখ এনে বলল, পাগলাটে জেদ, হৃদয়হীন হাসি আর ক্ষমতা অর্জনের নেশা। জয়ের মনে পড়ল বড় বাবাও এসব বলতো। তোকে আরেকটা কারণে এনেছি। জয় আগ্রহ ভরে তাকালো। হামজা বলল, আমার সঙ্গী দরকার ছিল। আমার তোকে দরকার ছিল জয়। কিসের সঙ্গী? কেমন সঙ্গী হামজা ভাই? হামজা কথা বলল না। জয়ের গায়ের গেঞ্জিটা খুলে নিয়ে বলল, চল আজ তোকে সাঁতার শেখাবো। পুকুরে নেমে জয়কে গোসল করিয়ে দিল হামজা। সাবান মাখিয়ে গা পরিষ্কার করে গোসল করিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে দিল। মাথা ভেজা থাকলে জ্বর আসবে। দুপুরে বাসায় ভাত নেই। জয়কে নিয়ে এক জায়গায় গেল। পথে হাঁটতে হাঁটতে বলল, খিদে পেয়েছে তোর? খুব। চল, আজ যা খাবি মনে থাকবে। তো রেডি? জয় হো হো করে হেসে উঠল। হামজা আজকাল প্রায় এমন সব ব্যবস্থা করে। কি যেন করে হামজা, জয় বোঝেও বোঝে না। হামজার এক বড় ভাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র পলাশ আজগর। জয়কে অনেকক্ষণ পরখ করে দেখছিল পলাশ। সেদিন জয় প্রথম দেখল পলাশকে। পলাশ ওদেরকে দুপুরে ভুরিভোজ করালো। দুদিন পর হিলি বন্দর দিয়ে পলাশের মাল আসছে বিদেশ থেকে। হামজাকে পলাশের লোকদের সাথে যেতে হবে। রাজন আজগরের বিশাল ব্যবসা। হামজা জয়কে সাথে নিল না, তার পরীক্ষা। ধমকে পড়তে বসিয়ে রেখে নিজে গেল, এবং সেবার ফেরার পর হামজা ব্যাগ ভরে বাজার করে এনেছিল। মাছ মাংসও এনেছিল বাড়িতে। হামজা সফল হয়ে ফিরেছে। তাদেরকে পুলিশ ধরতে পারেনি। জয়কে বেরোতে দেয় না হামজা বাড়ি থেকে খুব বেশি। সেলিম খেপাসার। হামজা তার সাথে যা করেছে তাতে সে জয়কে কেটে খেতে খুব ক্ষুধার্ত। হামজা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, জয়ের প্রশিক্ষণ বাকি। হামজা তা দিচ্ছে ধীরে ধীরে। একবার বাড়িতে একটা পুচকে এলো, তুলি চেয়ে 3-4 বছরের ছোট।
জয়ের রাগে গা জ্বলে গেল। তাদের দুটো ঘর, একটাতে মামা মামি থাকি, আরেকটাতে ছোট্ট চৌকি। সেটাই তিনজন শোবার জায়গা হয় না। তাছাড়া হামজা দিন দিন আরো লম্বা ও তরতাজা হচ্ছে, পূর্ণ যুবক হয়ে উঠছে। জয়ের কিশোর বয়স, তুলিও বড় হয়ে গেছে। এর মাঝে আরেকটা পুচকে মেয়ে এসে জুটল। জয় বাড়ির পেছনে ডেকে নিয়ে গিয়ে ঝুটি করা চুল ধরে মোট গুনে গুনে 15টা চিমটি মারল। হুমকি দিল, যদি না চলে যায় তাহলে তুলে এক আছাড় মেরে পেটের নাড়ি বের করে আনবে। মার খেয়ে পুচকে মেয়েটা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। বিপত্তি বাঁধল। মেয়েটা মামির বোনের মেয়ে, এত বিশ্রী করে গলা ফেরে কে কাঁদে? আবার কাদার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মুশকিলে পড়ল জয়। আবার একটু মায়াও লাগছে। নরম গায়ে চিমটির আঘাতে লাল টকটকে হয়ে নখ বসে আছে। তার কাছে কিছু টাকা আছে। দৌড়ে গিয়ে দুটো হজমি টেস্টির পাতা, বড়ইয়ের আচার আর দুটো ললিপপ এনে হাতে গুজে দিল। চুপ কর এই চিংড়ি, চুপ। চিমটি তো মারছি, এখন কাঁদলে কি চিমটির দাগ মিলে যাবে নাকি? আমি আর পরে মারবো না এমন বলেছি? খা, চকলেট খা। তোর জন্যে আমার কত টাকা গচ্ছা গেল। এবার কাঁদলে পানিতে ডুবিয়ে মারবো। মেয়েটা ভয়ে কাঁদছে, কিন্তু শব্দ করে কাঁদছে না। জয় ঠাস করে থাপ্পড় মেরে চলে এলো চকলেটগুলো কেড়ে নিয়ে। উঠোনের এক কোণে বসে সবগুলো খেলো চেটেপুটে। কিন্তু হামজা একটা অপ্রিয় কাজ করলো। সেই পুচকেটাকেও স্কুলে ভর্তি করে দিল, এবং তাকে আনা নেওয়ার ভার জয়ের। সে জয়ের স্কুলেই পড়ে, সুতরাং জয়ের সাথে যাবে আসবে। তুলি ঘাড় তেরা খিটখিটে, তার বান্ধবী এক পাল। তাদের সাথে নাচতে নাচতে সে স্কুলে আসে যায়। কিন্তু জয় পারলে পুচকেকে খেয়ে ফেলে। রাস্তায় চলার সময় এত পক পক করে কান খায়। জয় ঠুকঠাক লাগিয়েও দেয়। একটু কাঁদে, আবার শুরু করে। মহা মুসিবত। পুচকের নাম তরুণীধি। অত বড় নাম কেউ ডাকে না, সবাই ডাকে তরু। জয় জীবনে সপ্তাহে 4 দিন স্কুলে যায় না, বড়জোর 3 দিন। রোজ রোজ এক জায়গায় যাওয়াটা কোনো ভালো কথা না, মাঝে একটা গ্যাপ দিয়ে গেলে আলাদা কথা। স্কুল থেকে ফেরার পথে বেশি লাফালাফি করে রাস্তার মাঝখানে যাওয়ায় জয় পিঠের ওপর দুমদুম করে দুটো কিল মারল। বগলেও কয়েকটা। পথে খইওয়ালাকে পেল। তরু নাক টানছে আর বারবার তাকাচ্ছে খইয়ের দিকে। জয় তা লক্ষ্য করে ভ্রু কুচকে গম্ভীর মুখে গিয়ে খই কিনে এনে হাতে দিল তরুর। তরু সব ভুলে গেছে। চোখ টোক হাতের পিঠে মুছে তাড়াহুড়ো করে খই খুলছে। তা দেখে হাসি পেল জয়ের। তরুর নাক টানতে টানতে খই খাওয়া আর চোখে দেখল। পথটা সরু, পিচ উঠে উঠে গেছে। সেই রাস্তার গাড়ি চলাচল নেই প্রায়। সেই রাস্তায় আচমকা কোত্থেকে যেন একটা ফটফটে আওয়াজ তোলা ইয়ামাহা বাইক এসে তাদের ছুঁয়ে যায়। জয় এক লহমা তরুর হাতের কবজি ধরে নিজের পেছনে আড়াল করে মাটির ওপর ছুঁড়ে মারল। কিন্তু বাইক জয়কে ছিটকে ফেলে দিয়ে চলে যায়। জয়ের পাতলা দেহটা গিয়ে মাটির রাস্তার ওপর পড়ে। মাথার পেছনটায় শক্ত ইটের খোয়াতে লাগায় ঘাড় বেয়ে তরতর করে রক্ত বেরিয়ে এলো। বাইকটা পাশ দিয়ে একাংশ ধাক্কা মারতে সক্ষম হয়েছে জয়ের তাৎক্ষণিক সচেতনতায়, নয়তো সেদিন বাইকওয়ালার উদ্দেশ্য সফল হয়ে যেত। জয়ের আসল জখম ডাক্তার জানালেন, বাম পায়ের হাঁটুর অস্থিসন্ধি খুলে গেছে, আর একটু হলে জোড়া লাগানোর উপায় থাকতো না। অথচ জয়ের বর্ণনা মতো তার কিছুই হয়নি। সে অধচেতন পড়ে রইল নিভু চোখে। মৃত্যু এসেছিল, জয়কে পরম যত্নে ছুঁয়ে গেল। এই তো জয় ঝাপসা চোখে আবার মৃত্যুর স্পর্শ পেল। অথচ মৃত্যু সেদিনও জয়ের সাথে ছলনা করে ছুঁয়েই পালালো, সঙ্গে নিল না। ব্যান্ডেজ করার আগে জয়ের পায়ের হাড্ডি সোজা করতে যখন চাপ দেয়া হলো, জয় গা শিউরে ওঠা স্বরে মা গো বলে একবার চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল। সেদিন সেই পুচকে মেয়ে কি কান্নাটাই কেঁদেছিল, লুটিয়ে পড়ে কান্না। তার নিজের হাঁটুর মাংস ছিলে গেছে, তার ব্যথা তরু টের পাচ্ছিল না। চিৎকারটা জয়ের নয়, তার নিজের। বড় ভাই পেয়েছে মেয়েটা। কিশোর জয়ের শরীরটা প্রায় ব্যান্ডেজে মুড়ে গেল। রাত এলে অসহনীয় যন্ত্রণায় তার কাতর আর্তনাদে সবার ঘুম হারাম। তবু সবাই ঘুমায়, কিন্তু পুচকেটা জয়ের সাথে রাত জাগে। জয় ধমকায়, কখনো ঠুকঠাক মারেও, তবুও বসে থাকে। ব্যথায় জয়ের শরীরে জ্বর আসে। তরু বিশাল টিনের বালতি ভরে একা পানি আনতে পারে না। ভয়ে ভয়ে গিয়ে হামজাকে ডাকে। হামজা পানির বালতি ভরে এনে দেয়। তরু সারা রাত জয়ের মাথায় পানি ঢালে। হামজা বসে বসে দেখে। হামজা আন্দাজ করেছিল। এরপর জয় এক গাল হেসে জানালো, বাবরি চুল দেখেছি বাইকওয়ালার।
বহুত খাস লোক সে আমার হামজা ভাই, চিনতে ভুল হয় নাই। আল্লাহর বান্দা পরহেজগার সেলিম ফারুকী। হামজা হাসলো। ধরবো ধরবো, একদিন ধরবো। সেদিন খুব ছটফটাবে পাখি। আজ ধরবো না? ধরি মাছ না ছুঁই পানি, বাংলা বইয়েই পাবি এই প্রবাদ। জয় তাকিয়ে রইল। হামজা বলল, একটু শক্তিশালী না হয়ে ধরলে মনের খায়েশ মিটিয়ে নিতে পারা যাবে না। আমার ফুপুটা অকারণে বলি হয়নি জয়। ওদেরকে ধরে একটু তৃপ্তি সহকারে গিলবো বলেই তো ফুপুর এত বড় বলিদান। কাউকে গিলে তৃপ্তি না পেলে মারাটা বৃথা, কারণ মারাটা বড় কথা না, মনের অপূর্ণ তৃপ্তি মেটানো হলো কথা। তুই অপেক্ষা কর জয়, এই যে তুই আরেকটু ব্যথা শুষলি, এতে ওর ব্যথার ভাগের সুদ আরেকটু বাড়ল। মন্ত্রপুতের মতো বলল জয়। কবে কবে খাবে? যেদিন সাপ মারবো কিন্তু লাঠি ভাঙবে না। পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক। সৈয়দ বাড়ির সাথে আমার দুশ্মনির খবর সৈয়দ বাড়ি এত তাড়াতাড়ি পাবে না। বহুত কিছু হারানোর পর আমাকে টের পাবে। তুই আরেকটু অপেক্ষা কর, আরেকটু। জয়নাল আমির ফেরোয়ার হয়েছেন 5 বছর খানিক। এর মাঝে জয় বহুবার বড় বাবাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। কিন্তু কিছুদিন আগে সে জানতে পেরেছে বড় বাবার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। জয়ের খুব হিংসে হলো। এখন কি বড় বাবার ভালোবাসা ভাগ হয়ে গেছে? এত বছর পরও যদি বড় বাবার সাথে জয়ের দেখা হয়, বড় বাবা 15 বছরের কিশোর জয়কে চিনবে? আগের মতো বুকের সাথে জড়িয়ে চেপে ধরবে? জয় বড় বাবার নিজের ছেলেকে কি জয়ের মতো করে ভালোবাসে? আচ্ছা, বড় বাবা নিজের ছেলেকে কি জয়ের মতো করে ভালোবাসে? জয়ের ভেতরটা যে পুলক ও শিহরণে তিরতির করছে তা জয় বুঝল না। লোকে তাকে জারজ বলে, নির্বংশ, লেসকাটা বলে। জয় কবে বড় বাবাকে মুক্ত করে সবার সামনে দাঁড় করিয়ে বুকে হাত রেখে বলবে, আমির পরিবার নির্বংশ হয়নি, হবে না। দেখ জয়নাল আমিরকে, দেখ জয়নাল আমিরের পুত্র জিন্না আমিরকে, দেখ আমাকে। আমি জাবেদ আমিরের পুত্র জয় আমির, এখনো জীবিত। আমির বংশে জ্বলতে থাকা কয়টা বাতি চাস? দেখ, এখনো 3টে জীবিত। এসব ভেবে জয়ের ভেতরে বড় বাবার সেই ছোট্ট সন্তান আমিরদের বংশধর বাচ্চা জিন্নার জন্য তার বুকের কোথাও আলোড়ন ওঠে। জয় পাগল হয়ে উঠল বড় বাবাকে খুঁজতে, কিন্তু খুব সাবধানভাবে। বড় বাবা ফেরোয়ার, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু জয় সুযোগ পেল। সেই সুযোগ রাজন আসগর করে দিল। কারণ রাজন আসগরের দাদা বৃদ্ধ হবার পরেও তার নামে মামলা, যুদ্ধের লুটপাট ইত্যাদি মামলা অসংখ্য। বাংলাদেশ গঠনের পর ত্রাস গড়তে প্রথম প্রজন্মের সন্ত্রাসী। 2002 সন, অপারেশন ক্লিন হার্ট একটি পুরো দেশে। বাদ যাচ্ছে না সেনাবাহিনীর কবল থেকে একটি অপরাধও। তাদের মারফতে জয়নাল আমির পলাশদের মদদে জয়ের সঙ্গে দেখা করবেন। জয় খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার বড় বাবাকে সে কম বেশি 8 বছর পর দেখবে। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটল। পলাশ আজগরের দাদা বন্দী হলো, আর জয়নাল আমির ক্রসফায়ার্ড। সংবাদটা এমন সাবলীলভাবেই জয়ের কানে এসেছিল। এবং আরেকটা সংবাদ খুবই চমকপ্রদ ছিল। সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির নিক্ষেপিত গুলিতে প্রাণ গেছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জয়নাল আমিরের। জয়ের বয়স তখন 15, সন 2002। জয়নাল আমিরের মৃত্যুর ঠিক 9 দিন পর জয় নিজে হাতে সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেবের খুন করে ফেলল। বুক চিরে হাত ঢুকিয়ে হৃদযন্ত্র টেনে ছিঁড়ে এনেছিল। সেটাকে ছুরি দিয়ে কেটে কয়েক টুকরো করে মৃতদেহের পাশে রেখে এসেছিল।